আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ১৯। সঙ্গে আমি আরিশা। তো চলো শুরু করা যাক। তিনজনেই থেমে গেল। তানভীর খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে, সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনে। মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। মেঘের চাহনি দেখে আবির কপাল কুঁচকালো, কিন্তু মেঘের সেদিকে নজরই নেই। মিম আর আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা না বলে টানা ২-৩টা ভ্রু নাচালো। এতক্ষণে মেঘের আবেশ কাটে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করেই খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামনি আর কাকিয়ার সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিকমতো কথাই হয় না ছেলেটার। গল্প শেষ করে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ। মুচকি হেসে রুমে গেল। রাত ১০টার পর তানভীরের রুমের সামনে হাজির হলো মেঘ। বিছানার উপর বসে আছে মিম আর আদি। তানভীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে নিলেই তানভীর বলে ওঠে, বনু, বসার আগে ভাইকে একটু ডেকে আসবে প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। মেঘ মলিন হাসল। মনের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘের। গুটিসুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে। দরজা খোলাই আছে। দরজা খোলাই ছিল। মেঘ দরজা থেকে উকি দিল ভিতরে, কিন্তু রুমে কেউ নেই। ধীর পায়ে ভিতরে ঢুকে ব্যালকনির দিকে পা বাড়ালো মেঘ। আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে। বৃষ্টি কম, তবে আকাশের মেঘের গর্জন হচ্ছে, আর কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে, তাই চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পরপর বিদ্যুৎ চমকানো দেখে আঁতকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো বেলকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত ১০টায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। মেঘ ভাবছে, আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে? মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকতে বলেছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেঘ রুমে ঢুকতে নিতে ঠেরার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠল। আবির ২ কদম এগিয়ে সহসা মেঘের হাত জাপটে ধরে বলল, কি হয়েছে, ভয় পাইছিস? আবির পুনরায় বলল, তুই ভিতরে ঢুক, আমি আছি, ভয় পাস না। মেঘ ২ হাতে আঁকড়ে ধরল আবির ভাইয়ের হাত। গুটিসুটি পায়ে ভিতরে ঢুকল। আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ চালালো। মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল। কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, তাকা। মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো। চোখ পড়ল আবির ভাইয়ের হাতের দিকে। ২ হাতে খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত। তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত। ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে। মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না, ছুটে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকলো তানভীর ভাইয়ের রুমে। বিছানার এক কোনায় বসে পড়ল মাথা নিচু করে। ১ মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো। তানভীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো। নুডলস, চা, বিস্কুট, সাথে মুড়ি মাখিয়েছে। আবির তানভীরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, বাহ, এত আয়োজন, সাব্বাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবা না। সবাই খাওয়া শুরু করলো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকমের চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে। দেখার চেষ্টা করলো খামচিটা কতটা লেগেছে। আবির ভাই হাত ঘোরাতেই চোখে পড়ল সেই দাগ। ৩ আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুঁচকালো। টলমল করছে চোখ। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, বারবার দীর্ঘশ্বাস ফেলছে। আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠল, ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়ল আবিরের হাতের দিকে। আবির এক পলক দেখল মেঘকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথাও লেগে কেটে গেছে। তানভীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। ১ মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার একটু জোর করে ডাকলো, আবির ভাই। আবির বলল, ভেতরে আয়। আবির আধশো অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উড়ছে।
মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে। আবির অকস্মাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাতে নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লাগছে? মলম লাগিয়েছেন? আবির গভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে। মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। মেঘের চোখে মুখে অধিকারবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু হয়েছে। আবির ভাইকে মলম লাগিয়ে দিবে এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমোতে যা। আমি লাগাতে পারবো না। আশপাশে তাকাচ্ছে মেঘ। চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসল। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। আঙুল কাঁপছে অষ্টাদশী। শীতল হাতে আলতোভাবে মলম ছুঁইল আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে। হালকা কাঁপল আবিরের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভ্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতের দিকে দেখলো, তারপর অষ্টাদশীর যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। সকাল বিকেল মেঘের নজর শুধুই আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে, সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের 1 তারিখ নিজের অফিস শুরু হবে, তাই সবকিছু গুছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তারা 3 জনের জীবন একসুতোই বাঁধা, তাই কোম্পানিও শুরু করেছে একসাথে। এছাড়াও আরও 2 বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই 5 জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয়। মাঝে মাঝে তানভীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সব কিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিয়েছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বললেন, সমস্যা নেই, আয় বস এসে। আবির ভাই আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করেন, কেমন আছো কাকামণি? কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক করে আসছি। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলেই বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদেরকে দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে আছেন। কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচুর জন্য। তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেও দিব। তারপর দুজনে ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমদ খান ও মোজামেল খান হাজির হলো এই আড্ডায়। তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই খান বাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা 2 পড়াশোনা করেছে। নিচে নেমে মিম আর আদির সাথে আড্ডাও দিতে দিতে নাস্তাও করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপিন মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়েছেন তানভীরের উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোণে জনসমাজের বেশ করতে পারবে না।
তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেক মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশ আয়োজন করে এবং এমপির বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মধ্যে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর। সারা দিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা-1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8টা-9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই, কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনও আবির ভাই কেন উঠছে না, তাই ভেবেই কুল কিনারা পাচ্ছে না। আবির যে প্রতি বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিচ্ছে। সহসা খুলে গেল দরজা। জানালার পর্দা টানা, রুমে আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমে বিছানা দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আবাদ মস্তক দেখল। আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরল মেঘের, দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল। সবাই ফর্সা ছেলেদের পিছনে ছুটে, আর মেঘ যেন এই তামাটে চেহারা, গুরুগম্ভীর, অনুভূতিহীন, হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডের টিপ টিপ শব্দ যেন জানান দিচ্ছে সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবিরের অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তির ছাপ দাড়ি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারাদিন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত। অষ্টাদশী অভিনিবেশের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসল। কাঁপা কাঁপা হাতে ছুঁইল আবির ভাইয়ের গাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধ শক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজে ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা। অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উতাল ফাতাল ঢেউ, বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যে মেঘের আঙুলের ভাঁজে আঙুল ডোবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির আরেকটু শক্ত করে চেপে ধরল। মেঘ ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। অকস্মাৎ আবির আদো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্লব্ধ দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখ বিবরে, আর ভাবছে এখনও আদো ঘুমে আছে মানুষটা, কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আর এক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যা তা হয়ে যাবে, তখন আমি কিছু বলতে পারবি না। সঙ্গে 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 শক্ত করে ঝাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়।
কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকলো, কি রে, নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ, যাবো তো। আদি আসছে, ওকে নিয়ে যাই, দাঁড়া একটু, ইকবাল খান বললেন। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেকে নিজে সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবে। এক পা করে পিছনের দিকে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকাল। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়। আবির, আদি, ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামলো। ছোট করে বলল, উঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসে আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো টিউশনের সামনে। মেঘ নেমেই ভিতরে ঢুকে গেল। আসার পথে একটাও কথা বলেনি কেউ, কেই বা বলবে। মেঘ তো সকালের ঘটনা নিয়েই এখনো আপসেট, আর অন্যদিকে আবির তো ইচ্ছেতে কখনো কথাই বলে না। মেঘ ভিতরে ঢুকে বন্যার পাশে বসলো। দুই বান্ধবীর 2-1 ঘন্টা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই আবির না? আবির হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম, দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘই তো তোর বোন? জি স্যার। চাচাতো বোন? আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়। তুই একটু নজর রাখিস। জি স্যার। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আর এক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো 2 বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপতেছিলেন। মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করল, আপনি জাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গুরুভার কণ্ঠে বলল, কি খাবি বল। মেঘ কণ্ঠ খাতে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল, উঠ। বাইক স্টার্ট দিল। থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে জাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কি রে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখের ইশারা দিতেই রাকিবের চোখ পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন ভা? সরি আপু। মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করলো রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। এই যে আপনারা, হ্যাঁ আপনাদের কি বলছি, ভিডিও তো দেখেন, লাইক কমেন্ট করে যান, চ্যানেল সাবস্ক্রাইব করে যান। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে, তো প্লিজ একটা করে কমেন্ট অবশ্যই করে যাবেন। আজকের মতো এখানেই টাটা।